আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সবাইকে আজকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ভিডিওটি। তো সকালবেলা উঠেই যখন দরজাটা খোলা হয় একদম মন প্রাণ ভরে যায়। একদম রিফ্রেশ একটা হাওয়া এসে নাকে মুখে লাগে, পাখির কিচিরমিচির ডাক, একদম অদ্ভুত একটা পরিবেশ। আমি কিন্তু গ্রামের মেয়ে, গ্রামেই বড় হয়েছি, তারপরেও যেন প্রত্যেকটা দিন নতুন করে আবারও গ্রামের প্রকৃতির প্রতি প্রেমে পড়ে যায়। তো এটাই হচ্ছে গ্রামের বিশেষত্ব। শহরে যে থাকিনি তা নয়, শহরেও থেকেছি, তবে গ্রামের এই ভিউটা এবং গ্রামের এই যে ভালো লাগা, একদম আপনত্ব, সব জিনিসে যেন মায়া মাখা, এই জিনিসটা কিন্তু একদমই আলাদা, যেটা কিনা শহরের সাথে একদমই মেলানো যাবে না। তো যাই হোক, এখানে অনেকগুলো খেজুর পড়েছিল খেজুর গাছতলায়। আমি একদমই খেজুর পছন্দ করি না, খুরমা খেজুরটা খাই, যেটা সৌদি আরব থেকে আসে আমাদের দেশে। তো এখানে আমি তুলে রেখে দিলাম, ধুয়ে নিয়ে যাব, বাচ্চারা খাবে। তো আর আমি একটু এখন ঘরটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন একটু হলেও যে আমাদের এটা নতুন ঘর, একদমই কাজ কমপ্লিট হয়নি কোনো মতেই। একটা রুম প্লাস্টার করে, প্লাস্টারও পুরো হয়নি, ঢালাই দিয়ে আমরা কিন্তু ঘরে উঠে পড়েছি খুব তাড়াহুড়ো করে। তো সেইভাবেই আসি, এক সাইডে বালি আর এক সাইডে একটা রুম কোনো মতে ঠিকঠাক করে আমরা থাকি। তো এইখান থেকে আমাদের বেডরুম যেটা, সেই বেডরুম থেকে বাইরেরটা তাকালে কিন্তু এত সুন্দর একটা ভিউ, কি বলবো আর। সাইডেই কিন্তু এরকম কলা গাছ আর বড় একটা পুকুর, তার পাশে ধানের জমি। আর এই আমার রান্নাঘর। তো রান্নাঘরের সিকগুলায় যেহেতু দরজা লাগানো হয়নি, মানে পাল্লা লাগানো হয়নি, শুধু এসএসের সিক লাগানো হয়েছে গোল এগুলা। তো যেহেতু এখানে লাকড়ি দিয়ে রান্না হয়, তো ওগুলো একটু নোংরা হয়ে আছে, মানে দাউরের যে ধোঁয়াটা ওঠে, লাকড়ির রান্নার করলে যে ধোঁয়াটা ওঠে, সেই ধোঁয়াটাই কিন্তু একটা কালির আবরণ পড়ে। তো ওইটাও আজকে মুছে টুছে একদম পরিষ্কার করব। রান্নাঘরটা প্রথমে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেই। আর রান্নাঘরের নিচে কিন্তু একদম বালি, এখানে কোনো ফ্লোর করা হয়নি, শুধু বালি দিয়ে পুতাটা উঁচু করে রাখা হয়েছে ফ্লোরটা। তার উপরে আমি পলিথিন বিছিয়ে, পলিথিনের উপরে আবার সিমেন্টের বস্তা খুলে খুলে সেটা সেলাই করে বড় একটা পাটির মতো করে আমি লেছে নিয়েছি। কারণ যেহেতু বালি, তো বালির উপরে কোনো তরকারি কাটতে বসলে বা একটা ভাণ্ড বাটিও কিন্তু রাখা যায় না। তো সেই জন্য অনেক কষ্ট হয়েছে, রাত জেগে জেগে, মানে কষ্ট হয়েছে এই কারণে যে তখন হঠাৎ করেই ঘরে উঠছি এবং এই কাজগুলো তখনই করতে হয়েছে, নানান ঝামেলার মধ্যে থেকেও, যে একদমই রান্নাঘরে আসা যাচ্ছিল না, আর বালুগুলো লেবেল করা ছিল না। আর আমার ডান হাতে খেজুরের কাঁটা ঢুকে অনেক বড় একটা ইনজুরি হয়েছিল, আমি ডান হাতে পানি লাগাতে পারতাম না। তো যার কারণে আমার হাজব্যান্ড এই বস্তাগুলো খুলে ধুয়ে দিছিল, আর আমি রাতে বসে বসে সেলাই করে এই বস্তাগুলো কিন্তু লেসেন নিয়েছি এখানে। তো এখন মোটামুটি একটু পরিবেশ হয়েছে, এখানে রান্নাবান্না করা যায় আর কি, বালি অতটা ওঠে না। তারপরও যেহেতু পাশে টাশে এখনও প্লাস্টার তো করা না, অলের বালি পড়ে, নিচের পিঁপড়ায় উঠায় অনেক বালি টালি, এগুলা পরিষ্কার করে নিলাম। তো গত দিনের চার হাঁড়িটা ধোয়া হয়নি, ওখানেই ছিল, পাতি রয়ে গেছে। তো এখন এই দিকেও খুব ভালো করে ক্লিন করে নিব আমি। তো আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন, আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো আমাদের এই আনকমপ্লিট ঘরে কিভাবে আমার দৈনন্দিন কাজকর্ম সেরে থাকি তারই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো প্রথমেই আমি চুলাটাকে মুছে নিব। আর এই চুলাটা যেহেতু নতুন নয়, আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার রান্না করতে কষ্ট হয় দেখে আমার মা কিন্তু এই চুলাটা আমাকে দিয়েছে। তো আমরা যখন ঘরে উঠি তখন আমার মা আব্বা ওনারা এসেছিলেন, তো তখন দেখে গেছে খেজুর গাছের যে পাতা হয় ওগুলো দিয়েই আমি রান্না করেছি। তো দাউরের কিন্তু অভাব নাই, যেহেতু আমরা আলাদা ঘরে এসেছি। তো আগের ঘর থেকে আমরা কিছুই নিয়ে আসিনি, একটা সুতাও নিয়ে আমরা এই ঘরে আসিনি। আমাদের অনেক জিনিস আছে যেগুলো আমরা নিয়ে আসিনি। তো এই জন্য আর কি, যাই হোক, সব কথা সব জায়গায় বলা যায় না। তো আমার রান্না করতে অনেক কষ্ট হয় দেখে মায়ের বাড়িতে যে গ্যাসের চুলার সিলিন্ডার ছিল
সেটা এবার আসার সময় মা আমাকে দিয়ে দিয়েছে। আর দেখেন এখানে হচ্ছে রান্না করার পানি রাখা হয়, বৃষ্টির পানি। তো বেশ কিছুদিন ছিলাম না, তার কারণে পাশে কিন্তু কুমোরের মাটি বলি আমরা, সেই কুমোরের মাটি উঠে গেছে। তো সেইটা আর কি একটু পরিষ্কার করে নিচ্ছে। দেখেন এখানে কিন্তু একটা মাটির ঢিপির মতো হয়েছিল। আর এই হচ্ছে মায়ের সিলিন্ডারটা, যেটা আমি নিয়ে এসেছি। এবার অনেকটা আমি একটু শান্তিতে আছি। লাকড়ি দিয়েও রান্না করি, তবে টুকটাক একটু চা করা, কেউ আসলে একটু দৌড়সোর একটু চা করে দেওয়া, একটু ডিম পোস্ট করা, একটু নুডলস রান্না করা। তো এই কাজগুলো চললেই না গ্যাসে অনেকটা আগায়। আর যেহেতু আমার ভালো কোনো লাকড়ি নাই, আর আগলা চুলা, শুধু খেজুরের পাতা দিয়ে কিন্তু রান্না করাটা একেবারেই মানে খুব দুঃসাধ্য হয়ে পড়েছিল। তারপরও অনেকক্ষণ লাগতো, জাল শুধু নিভে যেত, খুব ফুঁকতে হতো। তো যাই হোক, এখন একটু শান্তিতে আছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে চুলাটা, যেটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মেজে ঘষে। ইনশাল্লাহ এটাকে আমি খুব যত্ন করে রাখবো, যতদিন যায় আর কি, যতদিন থাকে ভালো করে যত্ন সহকারে রাখবো। আর এই শিকগুলো যেহেতু এসএসের, তো এটা কিন্তু রং না করলেই বেশি ভালো লাগে, সিলভার কালার থাকে অরিজিনাল এসএসের শিকগুলা। তো সেই জন্য আমি খুব সুন্দর করে মেজে নিচ্ছি গুণর মাজনি দিয়ে, যেহেতু একটু কালি কালি আবরণ পড়েছে সেই জন্য। তো চলেন আপনারা সাথেই থাকেন, দেখতে থাকেন। আর ব্লগটি ভালো লাগলে কিন্তু একটি লাইক দিতে ভুলে যাবেন না। তো আমরা কিন্তু এখানে বেশ কিছুদিন ছিলাম না, যার সুবাদে একদমই সিঁড়ি পর্যন্ত যশোর লতা দিয়ে ঢেকে গেছিল। তো আমি আর আমার একটা যা মিলে, দুজন মিলে এটা কিন্তু পরিষ্কার করেছি মোটামুটি আর কি। এখন বের হওয়া যাচ্ছে এমন অবস্থা হয়েছিল। এই যে লতা পাতা পিছনের দিকে দেখতে পাচ্ছেন, এই লতা পাতাগুলো একদম সিঁড়িটাকেও কিন্তু ঢেকে ফেলেছিল। তো আমি একটু জোকের ভয় পাই, সেই জন্য একা একা পরিষ্কার করতেও সাহস পাচ্ছিলাম না। তো আমার পাশের বাড়ির একটা যা এসে উনি আর কি পরিষ্কার করা শুরু করছে। তারপর আমিও হাত লাগালাম, দুজন মিলে করে নিলাম। এখন বেশ অনেকটা জায়গা পরিষ্কার করে নিয়েছি। তো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এখানে যখন নিচে সিঁড়ির কাজ করা হয়েছিল, তখন অনেকগুলো পলিথিন বিছিয়ে রাখা হয়েছিল, কারণ হচ্ছে নিচে বালু, যাতে বৃষ্টিতে বালু ধুয়ে না যায়। বালু ধুয়ে গেলে আসলে সিঁড়িটার বাইরে যে প্লাস্টার টুক করা হয়েছে, ঢালাই দেওয়া হয়েছে নিচে আর কি, ওইটুকু আর কি আগলা হয়ে যাবে। তো এখানে সুন্দর একটা মরিচের চারা হয়েছে, 2-3টা একসাথে। আর এই পাশেও কিন্তু মরিচের চারা হয়েছে, এই যে। তো গতবার আমি যখন এসেছিলাম তখন খেয়ে আর কি শুকনা মরিচের বীজ ওখানে ফেলেছিলাম। তো বালুর উপরেও কিন্তু বৃষ্টির পানি পেয়ে চারাগুলো গজাইছে। মেয়েরা এখনও ঘুম, আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ফ্লোরের মধ্যে, আমাদের ফ্লোর তো মাজা হয়নি, ফ্লোরের মধ্যে শুধু ঢালাই দিয়ে রাখা হয়েছে। তো তার উপরে ফ্লোর ম্যাট বিছিয়ে নিয়েছি, যে ব্যানারগুলো হয় না, সেই ব্যানারগুলো আর কি, বড় যে ব্যানারগুলো থাকে ওইগুলো বিছিয়ে নিয়েছি উল্টো করে, কারণ পাল্টা পাশে হচ্ছে লেখা টেখা থাকে, এজন্য ছবি থাকে। তো যার কারণে নামাজ পড়তে একটু অসুবিধা হয়। উল্টো করে লেসে নিয়েছি, দেখতেও ভালো লাগছে, সাদা, পুরো ফ্লোরটা সাদা হয়েছে। তো ভালো করে ফ্লোরটা ঝাড়ু দিয়ে এবার বাসি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এসে, অনেকগুলো পান্তা ভাত আছে, রাতে বেশি ছিল, মেয়েরা হচ্ছে ওর দাদুর ঘর থেকে খেয়ে এসেছিল। তো সেই জন্য অনেকগুলো ভাত ছিল, সেই ভাতগুলোতে পানি দিয়ে রেখেছিলাম। এখন সেই পান্তা ভাত দিয়ে, আর গতকালকে রান্না হয়েছিল মুরগির গোশ কাঁঠালের বিচি দিয়ে, তো সেই তরকারিটুকু জাল করে নিয়েছি ভোরবেলা উঠেই। রাতে একবার জাল করে রেখেছিলাম, যেহেতু এখানে ফ্রিজ নাই। আবার সকালবেলা উঠে একদম ঝোল শুকিয়ে গেছে জাল করতে করতে। তো এখন ভাতগুলো কিন্তু একদম টনটনা, বৃষ্টির পানি দিয়ে রেখে দেওয়া হয়েছিল সেই জন্য। তো এখন হচ্ছে পান্তা ভাত বেড়ে নিব, সবাই মিলে খাবো। তো মেয়েরা খেতে চাচ্ছে না, আমি বললাম যে পান্তা ভাতের কত গুণাগুণ,
আর গ্রামের মানুষরা কিন্তু গরমের দিনে পান্তা ভাতটাই সকালবেলায় খেয়ে থাকি আমরা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রামে যেহেতু ঘরের কাজের থেকে বাহিরের কাজটা বেশি থাকে, তো ওইভাবে আসলে 3 বেলা রান্না করে তো সম্ভব হয় না। তো সকালবেলাটা পান্তা থাকলে অনেকটা কাজে আগায় যায়। কাজ অনেকটা আগায় যায়, যেমন হচ্ছে বাহিরের যে কাজগুলো, ঝাড়ু টাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, তারপরে হচ্ছে থালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, এইগুলো কাজ কিন্তু হয়ে যায়। সব কাজ গুছিয়ে পরিপাটি করে তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে একবারে দুপুরের আর রাতের রান্না করতে বসা যায়। তো এটা হচ্ছে সমস্যা। তা না হলে 3 বেলা রান্না করতে গেলে আসলে গ্রামের বাড়িতে অন্য আর কোনো কাজ করাটা সম্ভব হয় না। আর শহরের বাড়িতে তো সব কিছুই যেহেতু ঘরের মধ্যে থাকে, তো ওইটা আর কি কষ্ট মনে হয় না। আর গ্রামে তো পানি থেকে, রান্নার পানি থেকে শুরু করে খাবার পানিটা পর্যন্ত বাহিরে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।